কিছু অদ্ভুত আলাপ করা যাক। পরশুদিন আমি গিয়েছিলাম ঢাকা। ঢাকা থেকে বাড়ি ফিরছি, ব্রহ্মপুত্র ট্রেন। আহ, ট্রেনের সময়সূচির আধা ঘন্টা পরে আমি এসে উপস্থিত হলাম বিমানবন্দর স্টেশনে। আমি মোটামুটি ধারণা করেছিলাম যে ট্রেন পেয়ে যাব, কারণ আমাদের দেশে আধা ঘন্টা খুব বেশি একটা সময় না। এই সময়টার মাঝে ট্রেন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, মানে এটা অত বেশি দেরি বলে মনে করা হয় না। তো যাই হোক, ট্রেন, আমি যখন স্টেশনে পৌঁছেছি ট্রেন আসছে তার প্রায় প্রায় 20 মিনিটের মতো পরে বা আধা ঘন্টার মতো পরে ট্রেন আসলো। ট্রেনে উঠলাম। তো আমি টিকিট কাটার জন্য স্টেশনে ঘুরেছি। তারা স্ট্যান্ডিং টিকিট দেবে না, বললো ভিতর থেকে টিকিট কাটবেন। ঠিক আছে, ভিতর থেকে যদি টিকিট কাটার ব্যবস্থা থাকে। আমি জানি যে ভিতরে টিকিট কাটার ব্যবস্থা আছে, কিন্তু তারা আসলে জরিমানা সহ টিকিট কাটতে চায়। আমি চাচ্ছিলাম যে জটিলতার ব্যাপার মানে দরকার নাই, একা যাচ্ছি, টিকিট একটা করে ফেলি আগে থেকে, ঝক্কি ঝামেলা পোহানোর দরকার, কথা কাটাকাটি বা এই ধরনের কথাবার্তার দরকার কি, কেটেই ফেলি টিকিট। টিকিট কাটা সম্ভব হলো না। ভদ্রমহিলা খুব ভালোভাবে বলে দিলেন যে স্ট্যান্ডিং টিকিট হবে না। স্ট্যান্ডিং টিকিট হলো না। আমি যথারীতি ট্রেন আসলো এবং একটা শোভন শ্রেণীর একটা ট্রেনে একটা একটা কোচে আমি উঠলাম এবং 59 নম্বর মানে সিটের পাশে আমি একটু হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলাম। কতক্ষণ দাঁড়িয়েছিলাম ইয়েতে, এই দরজার সামনে। তারপরে গেলাম ওই সিটের পাশে। তো দরজার সামনে দাঁড়ানোর ভালোই লাগছিল, বাতাস কেটে কেটে আসছিল ওপাশ থেকে। প্রকৃতির সৌন্দর্য কিছুটা আবছা অন্ধকারে দেখা যাচ্ছিল, ছুপ ছুপ আলো এবং চারপাশে কেমন যেন একটা সৌন্দর্য ছড়িয়ে যাচ্ছিল। ব্যাপারটা ভালোই লাগছিল দেখতে। ব্যাপারটা এরকম উপভোগ্য ছিল, কিন্তু খুব বেশিক্ষণ উপভোগ করা গেল না। কারণ 3 জন লোক, তাদের কথাবার্তা শুনে বোঝা গেল তারা সরকারি চাকরিজীবী, এবং তাদের অফিসে খুব বেশি একটা কাজ নেই, এটাও তারা বলে। কেন তারা যে কাজটা সারা জীবনে খুব মনোপ্রাণে করেছে সেই ব্যাপারটা শোনা গেল। তারা পরস্পরের সাথে আলাপ করছে। ফার্স্টে আলাপ করছে তাদের একজনের বউ ছেড়ে দেয়া নিয়ে। খুবই হাস্যকর শোনালেও সত্যি, এবং খুব সেন্সিটিভ বিষয়গুলো তারা এমন হাস্যকর ভাবে উপস্থাপন করে যাচ্ছিল, এই কথাগুলো শুনতে আমার খুব লজ্জা লাগছিল। বিষয়গুলো যে একজন মেয়ে, ঠিক আছে তুমি তাকে সেপারেট হয়ে গেছো, আলাদা আছে, ভালো কথা, এখন তো সে তোমার কেউ, মানে তোমার তো আর স্ত্রী না, একজন পরনারী। এখন তাকে নিয়ে এইভাবে এক্সপোজ করা, এত কিছু, ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগলো। এবং এই চাকরিজীবীর মুখে দাঁড়িয়ে আছে, এবং এই ধরনের বিষয়গুলো যে তার মাথায় রয়েছে, উৎকট কথাবার্তা যে মানুষের সামনে নিজের স্ত্রী সম্পর্কে এইভাবে বলা বলি করে, এই ব্যাপারটা সম্পর্কে আমার মনে হলো যে লোকটা খুব প্রমিত বাংলায় কথা বলছে, কিন্তু লোকটার মধ্যে ভদ্রতা বলে কিছু নেই। আমার এরকম মনে হলো যে যা হয়ে গেছে গেছে, এটা নিয়ে অত ইয়ে করার, মানে এটা নিয়ে এইভাবে অন্য মানুষের কাছে অত ডিটেইলস বলার কোনো মানে নাই। ব্যাপারটা আমাকে ব্যথিত করলো। এবং সরকারি চাকরিজীবীদের মাথায় অত বুদ্ধি থাকে, মানে এই টাইপের লোকের মাথায় অত বুদ্ধি, এই ব্যাপারটা ভেবে আমার একটু অদ্ভুত লাগলো। যে খুবই, এই ব্যাপারটা এই পর্যন্ত থাকলেই চলতো। তারপরে তারা শুরু করলো তাদের শ্বশুর বাড়ির কার্যকলাপের কথা। আচ্ছা যাই হোক, এইবার গুলা শেষেই তারা নতুন একটা টপিক শুরু করলো। ওই টপিক হচ্ছে কক্সবাজারের কোনো একটা হোটেলে সে আর যাবে না, কখনোই সে সেখানে যেতে চায় না। কেন যেতে চায় না? কারণ সেখানে মদ খাওয়ার অসুবিধা, সেই জায়গায় মদ নিয়ে যেতে দেয় না। সে খুবই অবাক হয়ে বলল যে কি আশ্চর্য বিষয়, একটা 3 স্টার একটা হোটেল, এই হোটেলের মধ্যে মদ নিতে দেয় না। ভেবেছেন ব্যাপারটা? একবার চিন্তা করেছেন? তার পাশে যে 2টা লোক ছিল তারা বললো হ্যাঁ আসলেই তো, এটা তো চিন্তাই করা যায় না এই ঘটনা।
কোন হোটেল, তারা কোনো একটা হোটেলের নাম বললো এবং তারা আরো বেশ কিছু হোটেলের কথা বললো। সে বললো, আমি অতৃপ্ত হয়ে আমি আহ একটা অটোওয়ালার কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই মাল খাওয়া যাবে কোথায়। তো এরকম একটা সিচুয়েশন হয়েছে। পরবর্তীতে তারা অটোওয়ালার সহযোগিতায় কোনো একটা হোটেলে গিয়েই কাজগুলো সেরেছে। এবং বাকি যে 2 জন লোক এখানে ছিল তাদের কথাবার্তা মোটামুটি এরকম যে তারাও অনেক অনেক হোটেলে গিয়েছে এবং বিভিন্ন ধরনের আইটেম তারা টেস্ট করেছে। তারা এই মুহূর্তে যে কথাগুলো বলছিল, এই কথাগুলো কিন্তু একটা পাবলিক প্লেসে, একটা ট্রেনের মধ্যে দাঁড়িয়ে এবং সবার সামনে মোটামুটি টুকটাক ভিড় আছে গাড়ির মধ্যে, এবং এই কথাগুলো কিন্তু তারা অকপটে বলে যাচ্ছে এবং তারা মনে করছে যে আশেপাশে যারা আছে এটা শুনে তাদেরকে খুব হাই কোয়ালিটি, হাই প্রোফাইল মনে করবে, এইরকম ব্যাপারটা। তো এই কথাগুলো চলতে থাকলো এবং তারা অমুক হোটেলে গিয়েছে, এই করেছে সেই করেছে, বিভিন্ন কথাবার্তা বললো। তো এই ব্যাপারটা কিছুটা অদ্ভুত লাগলো আমার কাছে এবং আমি এই কথাগুলো শোনার জন্য প্রস্তুত নই। আর আমি তাদেরকে তো এটা বলতে পারি না যে আসলে আপনারা কি করছেন, এইসব কথা এইভাবে কেউ বলে পাবলিক প্লেসে, আমিও সেটা বলতে পারি না। সুতরাং যেটা আমার কাছে ভালো মনে হলো, আমি কিছুটা সরে গেলাম। আমি কিছুটা সরে গিয়ে একটা সিটের পাশে হেলান দিয়ে দাঁড়ালাম। স্ট্যান্ডিং টিকিট নাই, কিন্তু স্ট্যান্ডিং তো আর বাধা নাই। দাঁড়িয়ে থাকলাম একটা ছেলের পাশে, তার পায়ে অস্ত্রোপচার হয়েছে, একটা স্টিলের কেসের মতো লাগানো আছে তার পায়ের মধ্যে। জিজ্ঞেস করলাম যে কি অবস্থা, কি হয়েছে, সে বিস্তারিত বলল। সে খুব হাসি খুশি আছে, ছিল আর কি। তো যখন সে ফেসবুক খুললো, ফেসবুকে যখন তার এরকম একটা মানে, তো এভাবেই যাচ্ছিল সময়টা। এবং কিছুক্ষণ পরে ট্রেন থামলো শ্রীপুর। আমি শ্রীপুর নামলাম। শ্রীপুর নেমে যাওয়ার পরে আসছিলাম আমি সিএনজির জন্য এই পাশে। তো হঠাৎ করে রাস্তায় এক লোকের সাথে দেখা হলো, খুবই মধ্যবয়সী একটা লোক, বা বয়স খুব হবে 35-40-এর মতো হবে। সে খুব কাকুতি মিনতি করে আমাকে দাঁড় করালো। আমি সাইড দিয়ে চলে যেতে চাচ্ছিলাম, কিন্তু সে বললো, ভাই একটু একটু শুনে যান, একটু শুনে, একটু যদি শুনতা ভাই। তখন আমি ভাবলাম যে হয়তো বা টাকা পয়সা চাইবে এই টাইপের। আমার কাছে খুব বেশি একটা টাকা পয়সা নাই। তো ব্যাপারটা নিয়ে দাঁড়ালাম, আচ্ছা কী বলতে চাই, না বললে হয়তো বা কষ্ট লাগবে। আচ্ছা ভাই তুমি কি বিরক্ত হইবা? না ভাই, ভদ্রতা নিয়ে বললাম যে না, বিরক্ত হবো না, আপনি বলেন। সে বললো, ভাই আজকে কিশোরগঞ্জ থেকে আসছি, আজকে কোনো কাজ পাই নাই, তো বাড়িতে একটু জানাইতাম যে আজকে কাজ পাই নাই। বললাম আচ্ছা ঠিক আছে, তো ফোন দিতাম না? বলছে হ্যাঁ, একটু ফোন দিতা যদি। নাম্বার ডায়াল করে দিলাম আমি, ফোন করলো সে। তো লোকটা ফোন করলো, খুব সম্ভবত তার স্ত্রী এই ফোন রিসিভ করেছে। তো শুরুতেই বললাম আমার বাজান কই। তো বোঝা গেল তার একটা ছেলে আছে। কিছুক্ষণ পরে ওই ছেলের সাথে কথা হলো, সাথে সাথে ছেলে বললো, বাবা আমি কী নিয়ে আসবো তোমার জন্য, স্পিড, 7 আপ, এই বিষয়গুলো সে বলতেছিল। অথচ আমি জানি যে তার পকেটে আজকে কোনো টাকা নাই এবং তার ফ্যামিলির জন্য তার যা আকুলতা। তো এরকম একটা অবস্থা যে পরিবারের জন্য সে কী নিয়ে যাবে না যাবে, কী করবে না করবে, এই বিষয়গুলো বলতেছিল। ছেলেকে তার অভাবের কথাটা বুঝতে দেয় নাই। তারপরে তার মা ফোন রিসিভ করলো এবং শুরু করলো যে মায়া কেমন আছো। তার মা সালাম দিয়ে কথা বলা শুরু করছে এবং তার মা পরবর্তীতে তাকে সাথে সাথেই আর কি প্রথম কথা শুরু হয়েছে, বাবা খাইছো, তোমার আজকে কাজ পাইছো, কি করছো আজকে,
এই বিষয়গুলো নিয়ে আমি দেখলাম একটু থেমে সে চমৎকারভাবে খুব অনাদি মানুষের মতো 3টা মিথ্যা কথা বলে ফেললো। সে বলল, হ্যাঁ এই তো আমি খাইছি। কি দিয়া খাইছো? জিজ্ঞেস করার পরে সে অনেকক্ষণ ভেবে বলল যে কি দিয়া খাইছি, ভাবতে ভাবতে বললো যে ভাত খাইছি, ভাত, দুপুরে তো ভাতই খাইছি। এরকম কথা মনে হলো সেই কথাটা কতক্ষণে ভেবে চিন্তে এটা বানায়া বলছে, কারণ তার চেহারা দেখে মনে হচ্ছিল সে দুপুরে কিছুই খায় নাই। এই ব্যাপারটা লাগলো। তারপরে সে বলল যে আজকে কি কাজ করছে, যখন জিজ্ঞেস করছে বলছে আজকে রোয়া লাগাইছি। এটাও একটা মিথ্যা কথা ছিল। আমাকে বলছে যে আমি আজকে কাজ পাই নাই, কাজ পাইলে আপনার মোবাইল দিয়ে কথা বলতে হইতো না, টাকা থাকলে আমি, মানে এরকম আর কি ব্যাপার। তো এভাবে জিজ্ঞেস করে আর কি বিষয়গুলো। এবং আমার কাছে মনে হলো যে হায় রে, পুরুষ মানুষ নিজেকে এত কষ্টে রেখে পরিবারকে কত আনন্দে রাখার জন্য তাদের নিরন্তর প্রচেষ্টা। এই ব্যাপারটা দেখে মনে হলো যে এই টাইপের লোকদেরকে আসলে স্যালুট করা উচিত। এবং এই ধরনের পুরুষ মানুষ যদি আমরা খুঁজি তাহলে সমাজে অহরহ পাব। পুরুষ মানুষ অধিকাংশই এরকম স্যাক্রিফাইস করে এবং পরিবারের জন্য হেসে হেসে ত্যাগ করে, অথচ তাদেরকেই মানুষ খুব ছোট করে দেখার চেষ্টা করে। এই ব্যাপারটা আমার কাছে অন্যরকম লেগেছে। মনে হয়েছে এটা একটা শিক্ষামূলক ঘটনা। আমার মোবাইলে তখন 5% চার্জ। আমার মনে হচ্ছিল সে আরও কথা বলুক, এবং কথা বলা শেষ হলে লোকটা আমাকে এমনভাবে দোয়া করলো, আমার কাছে মনে পড়ে না, আমি জানি না কে সর্বশেষ আমার জন্য এমনভাবে দোয়া করেছে। বলেছে, ভাই মনে হচ্ছে তোমার মোবাইলে সব টাকাই আমি শেষ করে ফেলছি। আসলে খুব সম্ভবত 4-5 মিনিট কথা বলছে, এবং টেলিটকে কল রেট অনেক কম, সেই হিসাবে খুব বেশি টাকা কাটে নাই। তো বললো, সে এমনভাবে দোয়া করলো একেবারে চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আমি তাকে সান্ত্বনা দিলাম, বললাম ভাই টেনশন নাই, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে কাজ পান নাই তো কী হয়েছে, কালকে অবশ্যই কাজ পাবেন। এটা বলে আমি যখন চলে আসছিলাম লক্ষ্য করলাম সে পিছনে আমার দিকে তাকাইছে। বলছে, ভাই আমি অনেকজনের কাছে মোবাইল চাইছি, অনেকের কাছে বলছি, 1 মিনিট কথা বললো, কেউ আমাকে মোবাইল দেয় নাই, তো আপনি দিছেন ভাই। আরও বিভিন্ন কথাবার্তা বললো, একেবারে আবেগ আপ্লুত হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপরে মোবাইল নিয়ে চলে আসলাম এবং মনে হইল পুরুষ মানুষের ত্যাগ পরিবারের জন্য, এরকম আর কি।